বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। বিজয়ের মাসের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা বিএনপির। যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। গুরুতর অসুস্থ অবস্থায় কর্মসূচিটি স্থগিত রাখছে। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেবে ট্রাভেল পাস। তারেক রহমান সাহেব আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল, আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয়। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ প্রধান সমন্বয়কারী শেখ তাপস মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনে। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। ঢাকায় নয়, জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ, দাবি শাহজালালের পরিচালকের। জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষকে হারানো মালামাল উদ্ধারের আশা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে শেষ হলো বঙ্গোপসাগর নৌবাহিনীর বার্ষিক মহড়া। যুদ্ধের কলাকৌশল প্রদর্শন। বরিশাল মেরিন একাডেমি থেকে 61 নাবিকের পাস আউট। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। দলীয় প্রধানের অসুস্থতার কারণে বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সুস্থতার জন্য চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার সকালেও হাসপাতালের সামনে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে সাগর জানান বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। জাহিদ যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলেও সরকার তাতে সহযোগিতা করবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচন গ্রহণযোগ্যতা নির্ভর করে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমান। দেশে ফেরা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনীতির পাশাপাশি এখন
কূটনীতির ময়দানেও আলোচনার বিষয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের আলাপনে উঠে আসে এ প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই কোনো তথ্য। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। দিল্লির সঙ্গে ঢাকার উষ্ণ সম্পর্ক শুধুমাত্র দুদেশের সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে নয়। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একদিন নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট চায় জামাত সহ 8 দল। রাজশাহী বিভাগীয় সমাবেশে দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল। আলাদা আয়োজনে দলটির আমির বলেছেন, জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না। গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে একই মঞ্চে জামাত সহ সমমনা 8 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট সাধারণ মানুষ চায় না। এ বিষয়ে আদেশ বাতিল করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না। এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এদিকে সকালে রাজধানীতে এক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে, তাদের মূল ধরে টান দিতে হবে। জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এ সময় কমিউনিটি ক্লিনিকের 200 কর্মীর মধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তিনি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এনে বিস্তৃত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা দেখলাম আজকে ডিক্যাব টকে কিন্তু কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা, লন্ডন থেকে তার ছেলের ফিরে আসা, কি বিষয়ে তিনি ইঙ্গিত দিলেন বা কি বললেন আসলে? আচ্ছা, ডিক্যাব টকের যে কথাগুলো সেগুলো দিয়ে শুরু করতে চাই রাব্বি। সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটি পয়েন্টে আসলে কথাগুলো এসেছে। একটু যাই আমরা পয়েন্টগুলো একটু দেখে নিই। সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরতে চাইলে একদিনের ট্রাভেল পাস, এই যে কথাটি তিনি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে নীতিমালাগুলো আছে, মানে যে বিষয়গুলো নিয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে, তার কোনো নাগরিক যদি বিদেশ থেকে ফেরত চলে আসতে চান, তো সেই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে একদিনের মধ্যে তাকে একটা বিশেষ পাস দেওয়া হয়। সেই পাশে তিনি একবারই ট্রাভেল করতে পারবেন, অর্থাৎ একবারই তিনি আসতে পারবেন। সেই ট্রাভেল পাসটা করতে বেশি সময় লাগবে না, সেই কথাটি উপদেষ্টা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। এছাড়া আমরা প্রশ্ন করেছিলাম যে বেগম জিয়ার কে বিদেশ নেওয়ার ক্ষেত্রে সরকারের আসলে কী ধরনের পদক্ষেপ রয়েছে। তিনি বলেছেন যে সব ধরনের ব্যবস্থা আসলে সরকার করবে এবং পার্টিও এ বিষয়ে, মানে বিএনপিও এ বিষয়ে চেষ্টা করছে দলীয়ভাবে, সেই চেষ্টার জায়গা থেকে সরকারও চেষ্টা
চেষ্টাটা চালিয়ে যাবে। তারেক রহমানের ফেরার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে না, এই যে কথাটা এই প্রশ্নটা উঠেছিল, কারণ হচ্ছে বলা হচ্ছিল যে রাজনৈতিক মহলে একটি আলোচনা আছে, তারেক রহমান যদি দেশে না ফেরেন, যেহেতু খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি আমরা দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আসলে তারপরে আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেই জায়গা থেকে উনি একটি জিনিস উল্লেখ করেছেন আমাদের কাছে, সেটি হচ্ছে যে আসলে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অবশ্যই, এবং তিনি একটি দলের দায়িত্বে আছেন ঠিকই, কিন্তু তার একার দেশে ফেরা না ফেরার উপর আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হলো কিনা সেটা আসলে নির্ভর করছে না, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে, এবং তিনি বলেছেন সময় বলে দিবে আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হলো নিরপেক্ষ হলো সেই বিষয়টি। সেক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুতেও কথা বলেছেন। আচ্ছা, শেখ হাসিনা ইস্যুতে যে কথাটি এসেছে সেটির আগে আরেকটু বলে রাখতে চাই যে উনি একটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনটা হচ্ছে। সেটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু বন্ধ আছে, নির্বাচন কমিশন যেহেতু তাদেরকে নির্বাচনের অংশ হিসেবে দেখছে না দল হিসেবে, সেহেতু ধরেই নেওয়া হচ্ছে, তিনি আমাদেরকে ধরে নিতে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হচ্ছে। এবং শেখ হাসিনার যে ইস্যুটি সেই ইস্যুটি এসেছে এভাবে যে আমরা প্রশ্ন করেছিলাম শেখ হাসিনাকে তো ভারত ফেরত দেওয়া নিয়ে এখনো কিছু বলেনি, এবং যদি ফেরত না দেয় আমরা দালাই লামা এবং হচ্ছে বিভিন্ন আশ্রিত যে ভারতের সেই জায়গার কথা বলছিলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আলোচনার ঠিক আগে রিপোর্টেই যে জামাত সহ সমমনা দলগুলো কিন্তু আবারও আন্দোলনে ফিরছে, তাদের দাবি কি ঠিক আগেরগুলোই রয়েছে এখনো? আচ্ছা, সেই জায়গায় একটু আমরা যাই। সেটি হচ্ছে যে জামাত শুধু না, জামাত এবং সমমনা যে 8 দল রয়েছে তারা বিভিন্ন সমাবেশ করছে। আমরা রাজশাহী বিভাগের যে সমাবেশ ছিল সেই সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে একই দিনে গণভোটের আদেশ বাতিলের দাবি তিনি জানিয়েছেন। একটু গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে গেজেট প্রকাশ হয়েছিল তারা এখন চাইছে যে নির্বাচন এবং হচ্ছে যে গণভোট সেটি যেন একসঙ্গে না হয়। সরকারকে দ্রুত নতুন গেজেট দ্বারা আহ্বান জানিয়েছেন, সুষ্ঠু ভোট এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয়ের কথা তিনি বলেছেন। এবং জামাতের যে আমির তিনি জানিয়েছেন জামাত ক্ষমতায় গেলে রাস্তায় আর কোনো দাবি নিয়ে সেক্ষেত্রে শাতিলা অন্য দলগুলোর কি অবস্থান নির্বাচনের ঠিক আগে এই সময়? আচ্ছা, এই প্রশ্নটার আমি একটু উত্তর আপনাকে দিব পরে, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটি আমার সহকর্মী একটি প্যাকেজ তৈরি করেছি, সেই প্যাকেজটা একটু চলে যেতে চাই। সেই প্যাকেজে আমরা দেখতে চাই আসলে অন্যান্য দলগুলো কি বলেছে। 290টা আসন পাওয়ার কথা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি তাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশি শক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা অত মসৃণ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অস্ত্র পেশি শক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ইস্যুতে বিভিন্ন দল যে কথাগুলো বলেছে সেগুলো একটু আমরা মোটা দাগে এখন দেখে নিই।
সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যে জোর দিয়েছে বিএনপির এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপি বলছে যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। সরকার নিরপেক্ষ না হলে ভোট প্রশ্নবিদ্ধ এই দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর আওয়ামী লীগ সুযোগ পেলে নির্বাচন ভণ্ডুল করে দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। অর্থাৎ প্রত্যেকটা দলের নিজস্ব যে নির্বাচন নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু আজকে আমরা বিভিন্ন সময় অর্থাৎ রাজধানীতে বলেন এবং ঢাকার বাইরে বলেন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, সেমিনার এবং বিভিন্ন আলোচনায় কিন্তু করতে দেখেছি। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই আলোচনাগুলো এক ধরনের জায়গায় যাচ্ছে, এক ধরনের জায়গা তৈরি করছে। স্বাধীন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা এবং রাজনৈতিক সমসাময়িক বাস্তবতা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। রাতের সময় আরও থাকছে সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন, কার্যক্রম শুরু করতে নেই কোনো বাধা। শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদ হার, বেতন স্কেল সহ স্কিম নির্ধারণ। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো ঘটনা সমন্বয় করেন শেখ ফজলে নূর তাপস। সম্পৃক্ততা ছিল তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদেরও। রাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিশনের প্রধান আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডে বিদেশি সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর সদর দফতরে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ, প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। এই হত্যাযজ্ঞের বিচার শুরু করে শেখ হাসিনার সরকার। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল চরিত্রদের আড়াল করার চেষ্টা নিয়ে তৈরি হয় সমালোচনা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। প্রধান সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস। মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও। পরে স্বাধীন কমিশন প্রধান জানান, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত। তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ, ডিজিএফআই প্রধানও সম্পৃক্ত। 905টি প্রতি মাসে 89টি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। মোট 27টি প্রতিষ্ঠানের সঙ্গে পত্র লাভ হয়েছে, সরকারি বেসরকারি। আরও জানান, বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত। দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে। জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন, যেটা আনিসুজ্জামান সাহেবের সঙ্গে হয়েছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সৌদি প্রবাসীর লাগেজ কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আর সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করলে ফেরত পাওয়া যেতে পারে যাত্রীর খোয়া যাওয়া মালামালও। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গেল 14 নভেম্বর সৌদি আরব থেকে 78 বাংলাদেশি আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল শূন্য অবস্থায় পাওয়া যায়। সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার। তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস, যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে। কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
সম্মিলিত ইসলামী ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না। অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 নভেম্বর প্রাথমিক অনুমোদন পায় সম্মিলিত ইসলামী ব্যাংক। শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদ হার, বেতন স্কেল সহ বিস্তারিত স্কিম নির্ধারণ করা হবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শেষ হলো বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া। এতে তুলে ধরা হয় নৌ কমান্ডোদের যুদ্ধের নানা কলাকৌশল। এদিকে বরিশালের মেরিন একাডেমি থেকে পাস আউট করেন 61 নাবিক। শত্রুপক্ষের টার্গেট লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। সফলভাবে নিক্ষেপের মাধ্যমে একে একে ধ্বংস করা হচ্ছে শত্রুপক্ষকে। এটি ছিল বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়ার অংশ। 5 দিনের মহড়ার শেষ দিনে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়া দেখেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। সমাপনী দিবসের মহড়ার মধ্যে ছিল নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা। এদিকে বরিশালের মেরিন একাডেমিতে নৌবাহিনীর ৪র্থ ব্যাচের ক্যাডেটদের পাস আউট কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সন্তানদের সামরিক পোশাকে দেখে আপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক। সে একদিন অনেক বড় হবে, সে বড় পর্যায়ে চলে যাবে, ইনশাল্লাহ সে হয়েছে, আমার আশা পূরণ করছে, আমি অনেক হ্যাপি। নৌ কর্মকর্তারা বলেন, ক্যাডেটরা শুধু দক্ষ নাবিক নন, তারা হয়ে উঠবেন দেশের অর্থনীতির চালিকা শক্তি। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা যদি মেরিন সেক্টরটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের জন্য ইকোনমির জন্য খুব ভালো একটা আর্নিং সোর্স হবে, ফরেন রেমিটেন্স। ৪র্থ ব্যাচের 61 জন ক্যাডেট প্রি সি কোর্স সম্পন্ন করেন, যাদের মধ্যে 30 জন নটিক্যাল বিভাগের এবং 31 জন ইঞ্জিনিয়ারিং বিভাগের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে বন্যা ভূমিধসে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা বেড়ে 193-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 200। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যেই দেওয়া হবে ট্রাভেল পাস। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ প্রধান সমন্বয়কারী শেখ তাপস মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনের। এবং একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামাতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।